দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। প্রশ্নকালের প্রথম 30 মিনিট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত। তারকা চিহ্নিত প্রশ্ন 11, মাননীয় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম 7। আপনি প্রশ্নটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন ছিল, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ের উপর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, হলে কবে নাগাদ করা হবে? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। বর্তমান সরকারের ইশতেহারে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের শিক্ষার মান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। এর মধ্যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ইতিমধ্যেই 1,30,000 শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য, আপনি জেনে আনন্দিত হবেন যে আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য জনাব হুম্মাম কাদের চৌধুরী একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যেটা দেখে এসেছি গত 17 বছর ধরে প্রাইভেট যেই স্কুলগুলি ছিল সেখানে টিচার নিয়োগ দেওয়ার সময় কোনো ধরনের গাইডলাইন অথবা কোনো সার্টিফিকেট দেওয়া হতো না। আপনাদের কি কোনো উদ্যোগ হবে যে নতুন টিচার নিয়োগ দেওয়ার সময় প্রাইভেট স্কুলের জন্য তাদেরকে কোনো ধরনের সার্টিফিকেশন অথবা কোনো নতুন গাইডলাইন দেওয়ার? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনার সম্পূরক প্রশ্নের জন্য যে ধন্যবাদ। তৃতীয় সারিতে যে তুলসী প্রাইভেট দলের স্কুলের যেই গাইডলাইন, এটা তো প্রাইভেট স্কুল, আপনি নিজেই উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবে প্রাইভেট স্কুলের ব্যাপারে গাইডলাইন তো সরকারের দেওয়ার কথা না, সেটা তারা নিজেরাই ঠিক করবে। তবে এ ব্যাপারে যদি আপনার কোনো পরামর্শ থাকে সেটি আপনি যদি মন্ত্রণালয়ে জমা দেন, সে বিষয়ে নিশ্চয়ই আমরা বিবেচনা বা আলোচনা করে দেখতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। লাস্ট রো, মাননীয় সদস্য বিরোধী দলীয় সদস্য প্রশ্ন করুন শেষ রোতে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, ইতিমধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা উপজেলায় একটি মহিলা কলেজ সরকারিকরণ করা হবে। এজন্য আমরা ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি জানতে চাই প্রতিটি উপজেলায় একটি করে গার্লস স্কুল সরকারিকরণ করা হবে কিনা এবং একটি করে আলিয়া মাদ্রাসা প্রতিটা উপজেলায় সরকারিকরণ করার পরিকল্পনা সরকারের আছে কিনা। ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী, এটা সম্পূরক প্রশ্ন হলো না, প্রশ্ন ছিল প্রাথমিক শিক্ষার বিষয়, উনি কলেজ সম্বন্ধে। তবুও আপনি ইচ্ছা করলে জবাব দিতে পারেন। মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি যেটি বলেছেন যে এরকম ঘোষণা দিয়েছি উপজেলা পর্যায়ে, যেটি আমার ঠিক মনে পড়ছে না এরকম কোনো ঘোষণা আমরা দিয়েছি কি না। তবে এ ব্যাপারে যদি আপনি নোটিশ দেন আমরা বিবেচনা করে দেখতে পারি বিষয়টি। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব নুরুল ইসলাম, বরগুনা 2, পরবর্তী প্রশ্নটি উত্থাপন করুন। এটা একটু পার্সিয়ালিটি হয়েছে মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। এবং
আজকের সকল এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পার্টিনেন্ট আমার এলাকার প্রশ্নে, সেই জন্য প্রশ্নটি আমি উত্থাপন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় ভৌগোলিক গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, জলোচ্ছ্বাস, সাইক্লোন, প্রাকৃতিক দুর্যোগ এবং এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি এবং টেকসই উন্নয়নের নিশ্চিতকল্পে সরকার কর্তৃক পৃথক একটি উপকূলীয় বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হইবে কিনা, হইলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করা হইবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। দেশের অপার সম্ভাবনায় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। এছাড়া 2005 সালে তৎকালীন বিএনপি সরকার উপকূলীয় অঞ্চল নীতি 2005 প্রণয়ন করে, যা উপকূলীয় অঞ্চলের উন্নয়ন এবং সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমান সরকার এমএসপি বা সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম এবং এ থেকে দেশের সম্ভাব্য অর্জিতব্য বিষয়াদি বিবেচনার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতি টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে 2026-27 অর্থ বছরেই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন জনাব শফিকুল ইসলাম, পটুয়াখালী। আই এম সরি, মাননীয় চিফ হুইপ, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনি তো জানেন ভোলা আপনার নির্বাচনী এলাকা এবং ভোলা একটা উপকূলীয় দ্বীপ অঞ্চল। সেখানে ব্রিজের জন্য আপনারা চেষ্টা করছেন। পটুয়াখালী, ফেনী, বরগুনা এবং এই পিরোজপুর, এই দক্ষিণাঞ্চল, সাতক্ষীরা, খুলনা, বিশাল একটা দক্ষিণাঞ্চল। এখানে অর্থনীতি একটা বিশাল যোগান দিতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ব্লু ইকোনমির কথা। ব্লু ইকোনমিতে 8টি বিষয় আছে, যেমন আমরা সাগরে মাছ ধরতে পারি, এক্সপ্লোরেশন করতে পারি, গ্যাস তেল, আমরা করতে পারি শিপ বিল্ডিং, শিপ রিপেয়ারিং, শিপ ব্রেকিং ইত্যাদি এই জাতীয় কাজ। এবং সব মিলিয়ে যে বিষয়টা হলো, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানতে চাই, নেপাল একটি অঞ্চল, দেশ যেখানে সাগর নেই এবং তার একটা ল্যান্ডলকড এরিয়া, আর আমাদের অপার সাগর আছে, আমরা কাজে লাগাতে পারি না। তার মধ্যেও এই উপকূলীয় অঞ্চলের মানুষ অত্যন্ত দুর্ভোগের শিকার হয়। সাইক্লোন, ঝড়ঝা, ভূমিকম্প যখন তৈরি হয়, এবং উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকারান্তরে সারা বাংলাদেশের মানুষের মধ্যে অত্যন্ত গরিব। কাজে এই এলাকায় এই সার্বিক বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী যদি এরকম একটি পার্বত্য চট্টগ্রাম যেরকম মন্ত্রণালয় করেছেন, এরকম একটা মন্ত্রণালয় অথবা যে বিভাগের কথা বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই যে বিশেষ বরাদ্দ এই এলাকার মানুষগুলোর জন্য। এবং উপকূলীয় অঞ্চল ইতিমধ্যেই কিন্তু উপকূলীয় অঞ্চলে একটা ঘোষণা করা হয়েছে এবং সেখানে আলাদা বরাদ্দ দেওয়া হয়। আমি মনে করতে চাই, আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উপকূলীয় অঞ্চলে যারা আছেন সকল মাননীয় সংসদ সদস্যদের সমন্বয়ে অথবা সরকার যদি বিবেচনা করেন যে তাদের বরাদ্দ বেশি এবং উপকূলীয় অঞ্চলে তাদের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত এবং তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আর বর্ধিত কোনো কার্যক্রম তিনি গ্রহণ করবেন কিনা মাননীয় স্পিকার, এটা আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার সম্পূরক প্রশ্নের জন্য। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার যে মূল প্রশ্নটি ছিল সেখানে আমি উল্লেখ করেছি যে আমাদের নির্বাচনী ইশতেহারে ব্লু ইকোনমির বিষয়ে একটি কম বেশি ডিটেল পরিকল্পনা আছে। বাংলাদেশের বৃহৎ একটি জনগোষ্ঠী সমুদ্র অঞ্চলগুলোতে বাস করছে। ভোলা সহ, বরগুনা সহ, পটুয়াখালী সহ, কক্সবাজার সহ, চট্টগ্রাম সহ বিশাল একটি অঞ্চল বাস করছে। এবং খুব স্বাভাবিকভাবেই আমরা যদি এই ব্লু ইকোনমির বলতে যে সকল অর্থনীতি, যে সকল বিষয়গুলো এখানে আছে, সেগুলোকে যদি আস্তে আস্তে অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনা করে আমরা গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই বহু মানুষের জীবনযাত্রার মান আমরা পাল্টাতে সক্ষম হব। এবং সেখানে এই অঞ্চল এবং এই বিশাল অঞ্চলকে ঘিরে বিশাল একটি অর্থনৈতিক
অঞ্চল গড়ে উঠবে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে অবশ্যই ইনশাআল্লাহ। এবং সেজন্যই এবং এই সকল বিষয় বিবেচনা করেই আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছি এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এরই ভিতরে ধীরে ধীরে পরিকল্পনাগুলো গ্রহণ করা শুরু করেছে। এটি যেহেতু একটি বিশাল বিষয়, সেই জন্য এটার ফল পেতে কিছু সময় লাগবে, তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে সক্ষম হলে আমরা দেশের বিশাল একটি অংশ এবং সেই অংশে বসবাসরত মানুষদের জীবনযাত্রা সুন্দরভাবে পরিবর্তন করতে সক্ষম হব। ধন্যবাদ। জনাব শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং বিশেষ করে আমার দক্ষিণ অঞ্চলের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম আমাদের এলাকাকে অ্যাড্রেস করেছেন, সেই জায়গা থেকে তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই প্রশ্ন তিনি তার বিবেচনায় নিয়েছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানিয়ে আমার নির্বাচনী এলাকায় 112 পটুয়াখালী বাউফল, আমরা আমাদের এলাকা সম্পর্কে বলে থাকি ধান নদী খাল, এই তিন নিয়ে আমাদের বরিশাল। নদীবেষ্টিত এই জায়গা সম্পর্কে যে এখানে উপকূলীয় বিষয়ক মন্ত্রণালয়ের যে বিশেষ বিবেচনা নেওয়া হয়েছে, এই দক্ষিণ অঞ্চলের উপকূলীয় জেলা পটুয়াখালী বাউফল আমাদের একটি অত্যন্ত নদীবেষ্টিত জায়গা, যেখানে তেঁতুলিয়া এবং লোহালিয়া নদীর তীরবর্তী প্রায় 60টা ইউনিয়ন, তার মধ্যে 4টা ইউনিয়ন অত্যন্ত ভয়াবহ নদী ভাঙনে বিপর্যস্ত। উপজেলা নাজিরপুর, কালাইয়া, চন্দ্রদ্বীপ, কেশবপুর, ধুলিয়া, এদিকে কাশিপাড়া সহ নদীগর্ভে প্রায় এগুলো বিলীন হওয়ার পথে, প্রতিনিয়ত মানবিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। নদী ভাঙনের ফলে আমাদের কবরস্থান সহ মসজিদ, মাদ্রাসা, স্কুল, মন্দির এগুলো আমাদের ভাঙনে বড় বড় অঞ্চলগুলো ইতিমধ্যে চলে গেছে। মানবতার জীবনযাপন করছে তারা, হাজার হাজার হেক্টর ফসলি জমি যা ইতিমধ্যে নদীর গর্ভে চলে গেছে। স্থানীয় কৃষক এবং দিনমজুর যারা জীবন জীবিকায় ভয়াবহ প্রভাব ফেলছে মাননীয় স্পিকার, সে জায়গায় আমরা বিশেষভাবে লক্ষ্য করছি যে আমাদের কয়েকটি প্রতিষ্ঠান সহ শিক্ষার্থীদের স্কুলে ছুটে যাওয়ার হার এখন কমে যাচ্ছে। কমিউনিটি হাসপাতাল, স্থানীয় বাজার, এমনকি মানুষের শেষ চিহ্ন কবরও নদীতে বিলীন হয়ে গেছে। গ্রামীণ কাঁচা রাস্তা, কাঁচা পাকা রাস্তা, ভেরিবাঁধ, ওয়াবদা সহ যোগাযোগের অসংখ্য নদী সড়কগুলো নদী ভাঙনের ফলে বিচ্ছিন্ন হয়ে আছে। বিশেষ করে নাজিরপুর, কচুয়া, ডালিমা, নিমদি, তাঁতেরকাঠি এলাকার 7 কিলোমিটার এলাকা একেবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মাননীয় সদস্য, আমি শেষ যে অনেক ব্যাপক একটা সংক্ষিপ্ত প্রশ্ন করুন। যে সিসি ব্লক এবং র্যাপের মাধ্যমে এই জায়গাটাকে আমাদের যে প্রকল্প এখানে নেওয়া হয়েছে উপকূল বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নিয়ে এসে এই সমস্যাগুলোর সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী তার জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করবেন কিনা এ বিষয়ে আপনাদের কাছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বিনয়ের সাথে জানতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আপনি আপনার এলাকার যেই সমস্যার কথা বলেছেন সেটি শুধু আপনার এলাকার সমস্যা নয়, বাংলাদেশের বহু মানুষ আছে, এমনকি আমার যেটা ডিস্ট্রিক্ট সেই বগুড়াতেও সারিয়াকান্দি অঞ্চলে এইরকম নদী ভাঙনের সমস্যা রয়ে গিয়েছে মাননীয় স্পিকার। একই সাথে আরও অনেকগুলো অঞ্চল আছে, দক্ষিণ অঞ্চল বলেন, উত্তর অঞ্চল বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমস্যা রয়ে গিয়েছে। এই সমস্যাটা একদিনের নয় মাননীয় সংসদ সদস্য, আপনি যেহেতু ওই অঞ্চলের মানুষ, ওই অঞ্চলে বেড়ে উঠেছেন, আপনার নিশ্চয়ই ধারণা আছে কিভাবে এই সমস্যাটি তৈরি হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয় আছে। একটি হচ্ছে যে নদী শাসনের কথা আপনি বলেছেন, সেটি একটি উপায় আছে এবং একই সাথে আপনি খুব ভালো করে জানেন নদী শাসনের বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয়, বাট তারপরেও প্রয়োজন অনুযায়ী আমাদেরকে করতে হবে। এবং সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই ভাঙনগুলো কখন হয়? ভাঙনগুলো আমরা দেখেছি অধিকাংশ সময় বর্ষার সময় হয়ে থাকে, যখন নদীতে স্রোত থাকে এবং হঠাৎ করে পানির প্রবাহ যখন বেড়ে যায়। এবং সেই জন্যই মাননীয় সংসদ সদস্য আপনি নিশ্চয়ই অবগত আছেন, আপনার ধারণা আছে, না দেখে থাকলেও ধারণা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সমস্যাটিকে সমাধানের জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন ওনার শাসনের সময়। এবং বর্তমান সরকার খাল খননের মাধ্যমে একদিকে যেমন নদী ভাঙনকে ট্যাকল করতে চাইছে, একদিকে যেমন আমাদের শুষ্ক মৌসুমে পানির যে সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটার সমাধান আমরা করতে চাইছি খাল খননের মাধ্যমে। ঠিক একইভাবে আপনার নিশ্চয়ই ধারণা আছে, যেহেতু গ্রাম অঞ্চলে আপনি বেড়ে উঠেছেন, অনেক সময় এমন অনেক জায়গা আছে যেখানে বর্ষাকালেও
পানি পায় না, বর্ষার সময় তাকে পানির জন্য কষ্ট করতে হয়। সেই জন্য আমাদের সেচ সুবিধা দেওয়ার জন্য খাল খনন একটি অত্যন্ত জরুরি প্রকল্প। আপনার নিশ্চয়ই আরেকটি ধারণা আছে, বিশেষ করে ঢাকা শহরে এই সমস্যাটি আছে এবং গ্রামাঞ্চলেও যেখানে চাষবাস খুব বেশি হয়ে থাকে সেখানেও এই সমস্যাটি ধীরে ধীরে দেখা যাচ্ছে। সেটি হচ্ছে যে আমাদের ভূগর্ভস্থ যে পানি আছে সেটির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। এই সবগুলো বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে চাই তাহলে অবশ্যই নদী শাসন যেমন একটি প্রয়োজন, নদী ভাঙনকে রোধ করার জন্য, ঠিক নদীতে যখন পানির প্রবাহ বেড়ে যায়, স্রোত বেড়ে যায়, যার কারণে নদী ভাঙন হয়ে থাকে, সেই স্রোতটিকে যাতে আমরা মোটামুটি কন্ট্রোলে আনতে পারি, সেই পানিটিকে যাতে আমরা পানিতে যেটা হঠাৎ করে পানি বেড়ে যায় বর্ষার সময় সেটিকে যাতে আমরা ঠিকভাবে সারা দেশে ছড়িয়ে দিতে পারি, সেই জন্য খাল খনন কর্মসূচিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, আমরা নদী শাসনের ব্যাপারে যেরকম আমরা উদ্যোগ গ্রহণ করছি সরকারের পক্ষ থেকে, একইভাবে সামগ্রিকভাবে এই সমস্যাটিকে কম খরচে, যেহেতু বাংলাদেশের জন্য ব্যয়বহুল বিষয় নদী শাসনটিকে কম খরচের জন্য সবচেয়ে বেশি আমাদের জন্য সহজ হচ্ছে খাল খনন, সেটির উপর আমরা গুরুত্ব আরোপ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 13, মাননীয় সদস্য এবিএম মোশাররফ হোসেন, পটুয়াখালী 4, উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আমরা দক্ষিণ অঞ্চলের লোক, ইতিমধ্যে আমাদের মাননীয় চিফ হুইপ বলেছে, দক্ষিণ অঞ্চলে মানুষের সাধারণত কর্মসংস্থানের জন্য তেমন ব্যবস্থা নেই। আমরা শুধু ধান চাষ এবং মাছ চাষের উপর নির্ভরশীল। কিন্তু আমাদের ওখানে মাননীয় সদস্য প্রশ্নটা কোন যেভাবে ছাপা আছে ওটা পড়েন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহ করিয়া বলিবেন কি, সাগরকন্যা কুয়াকাটাকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়িয়া তুলিবার জন্য সরকারের কোনো মহাপরিকল্পনা আছে কিনা? যদি থাকে তবে উক্ত পরিকল্পনার আওতায় আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত অবকাঠামো নির্মাণের বর্তমান অবস্থা ও বাস্তবায়নের রূপরেখা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। বাংলাদেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই এবং পরিকল্পিতভাবে এগিয়ে নেবার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রয়েছে। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এরই ভিতরে কাজ শুরু করেছে। এই মহাপরিকল্পনা প্রণয়নে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পর্যটন খাতের উন্নয়নকে বিশেষভাবে আমরা গুরুত্ব দিতে চাইছি। একই সাথে পটুয়াখালী জেলার কুয়াকাটা, মাননীয় সংসদ সদস্য, এখানে আমি একটি বিষয় উল্লেখ করতে চাইছি যে এই কুয়াকাটায় আমি গিয়েছিলাম একবার এবং সেই স্মৃতিটি আমার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার পিতার সাথে। সেজন্যই স্বাভাবিকভাবে এই অঞ্চলটির প্রতি কিছুটা হলে আমার একটি দুর্বলতা রয়ে গিয়েছে। এছাড়াও চট্টগ্রাম জেলার পতেঙ্গা আনোয়ারা সি বিচের মৌলিক সুবিধাদি উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প গ্রহণের নিমিত্তে এর ভিতরেই সম্ভাব্যতা যেটি আছে সেটি যাচাই করা হচ্ছে। মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক কুয়াকাটা সংলগ্ন 7টি উপজেলা গলাচিপা, কলাপাড়া, রাঙামালী, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী এবং তালতলী নিয়ে পায়রা কুয়াকাটা কম্প্রিহেন্সিভ প্ল্যান ফোকাসিং অন ইকো ট্যুরিজম শীর্ষক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমান অ্যাকশন এরিয়া প্ল্যান তৈরি করা হচ্ছে। অ্যাকশন এরিয়া প্ল্যানের পর্যটনের অংশটুকু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। এটি চূড়ান্ত হলে কলাপাড়া উপজেলাস্থ কুয়াকাটার পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমরা আশা করি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য এবিএম মোশাররফ হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনি 1980 সালের আমার মনে আছে 30শে জানুয়ারি আপনি কুয়াকাটা গিয়েছিলেন। আমরা তখন জাতীয়তাবাদী ছাত্রদল করি, সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, কুয়াকাটাকে আপনি যে পরিকল্পনার কথা বলেছেন, এর সাথে যদি ওখানে কুয়াকাটা পর্যটন কেন্দ্র আছে, নৌ একটা ঘাঁটি আছে, ওখানে একটি ক্যান্টনমেন্ট আছে, পায়রা বন্দর আছে, ওখানে এর সাথে যদি দ্রুত গতিতে একটি বিমানবন্দর করা যায় তাহলে কুয়াকাটাকে হয়তো আরও একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
দেখুন, বিমানবন্দরের বিষয়টি হচ্ছে, এটি তো স্বাভাবিক অর্থনীতির সাথে সম্পর্কিত। বিমানের ফ্লাইট অবশ্যই পরিচালনা সেখানে করা হয়তো যাবে, কিন্তু সেটি যদি লস হয় তাহলে তো পাবলিকের পকেট থেকে পয়সাটা যাবে, কাজেই সেটি বোধহয় বিজনেস ওয়াইজ খুব একটা ভালো হবে না মাননীয় স্পিকার। তবে কোনো প্রাইভেট কোম্পানি যদি সেখানে ফ্লাইট অপারেট করতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব সেখানে তাকে ইনফ্রাস্ট্রাকচারটা যতটুকু সম্ভব তৈরি করে দেওয়ার জন্য। তবে অবশ্যই যাচাই বাছাইয়ের ভিত্তিতে আমাদেরকে এটি করতে হবে, কারণ সরকারের যেরকম আমরা লস চাই না, আমরা চাই না কোনো উদ্যোক্তা কোনো উদ্যোগ গ্রহণ করে সেটা তারা ব্যর্থ হোক বা সেটি ভালো না হোক। মাননীয় স্পিকার, এখানে আমি একটি কারেকশন দিতে চাইছি। এখানে মাননীয় সংসদ সদস্য হুম্মাম কাদের ওনার সম্পূরক প্রশ্নে প্রাইভেট স্কুলগুলোর ব্যাপারে একটি কথা বলেছিলেন যে গাইডলাইন, আমি তখন একটু ভুলভাবে উপস্থাপন করেছিলাম। প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রে সরকারের একটি গাইডলাইন অবশ্যই আছে, সরকারের একটি গাইডলাইন আছে, এই কারেকশনটা আমি দিতে চাইছি। সেই গাইডলাইনের ভিত্তিতেই তারা পরিচালনা করে থাকে। এখানে মাননীয় সংসদ সদস্য ওনার যদি কোনো বিষয় থাকে এখানে উনি অ্যাড করতে চান, উনি যদি নোটিশ আনেন তাহলে আমরা সেই গাইডলাইনের ভিত্তিতে সেটি পর্যালোচনা করে দেখতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4 একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পরিপ্রেক্ষিতে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখেছি, শুনলাম কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্র করার জন্য সংশ্লিষ্ট 7টি উপজেলাকে নিয়ে একটা বড় পরিকল্পনা, কম্প্রিহেনসিভ প্ল্যান করার পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমি একটু যোগ করতে চাচ্ছি, 1991-96 সালে মাননীয় প্রধানমন্ত্রীর আম্মা বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুম, আমি তখন MP ছিলাম, আমার এলাকায় গিয়েছিলেন শ্যামনগরে। ওই সময় শ্যামনগর একটা পর্যটন এলাকা, কোস্টাল বেল্ট এলাকা, নদী সন্নিহিত সুন্দরবন এলাকা। মাননীয় স্পিকার, কুয়াকাটা সহ চট্টগ্রামে বা অন্যান্য জায়গায় সূর্য ডোবা দেখা যায়, কিন্তু আমার এখানে সূর্য ডোবাও দেখা যায়, সুন্দরবন দেখা যায়, বাঘ দেখা যায়, হরিণ দেখা যায়, এবং আরও আনুষঙ্গিক যারা দৃষ্টি আকর্ষণীয় অনেক কিছু প্রাকৃতিক সৌন্দর্য সেখানে আছে। আমি মরহুম ম্যাডাম প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে, বেগম খালেদা জিয়ার কাছে আমি গেছিলাম 2 বার। আমি ওনাকে বলেছি ব্যক্তিগতভাবে, উনি আমাকে 2টা প্রকল্প দিয়েছেন, কার্যকরী হয়েছে, 2টা ব্রিজ এবং একটা রোড সাইজের রাস্তা। আমি একটা পর্যটন কেন্দ্র করার জন্যে রোপওয়ে, যেটা বিদেশে আছে, সুন্দর বিষয়, উনি এগ্রি করেছিলেন, অনুমোদন দিয়েছিলেন, অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল, কিন্তু পরবর্তী কার্যকরী হয়নি। আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চাচ্ছি, আমার শ্যামনগরে বানভাসীর ভেতর দিয়েও পর্যটনকে শক্তিশালী করার জন্যে, দেশের আয়ের জন্যে, জনগণের দৃষ্টি আকর্ষণের জন্যে একটা পর্যটন কেন্দ্র এবং রোপওয়ে তিনি আমরা ওখানে করবেন কিনা, বিনয়ের সঙ্গে জানতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য, আমি তো আমার মেইন প্রশ্নের মধ্যে একটি উত্তর আপনাদের সামনে উপস্থাপন করেছি যে আমাদের ওখানে কী পরিকল্পনা আছে। আপনি রোপওয়ের যেটা বিষয়টি বললেন, কেবল কারের যে বিষয়টি বললেন, এটি আমরা সম্ভবত বিবেচনা করতে পারি অবশ্যই। আপনি যদি আবারও এই বিষয়টি নোটিশটি পাঠান, সেক্ষেত্রে আমরা এটা সম্ভবত বিবেচনা করতে পারি। তবে এই মুহূর্তে অন্য পরিকল্পনা যেগুলো আছে সেগুলো তো পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়ন করব। তবে এখানে আরেকজন সংসদ সদস্য নদী ভাঙনের কথা বলেছেন, মনে হয় একই সমস্যা আপনার ওখানেও খুব সম্ভব আছে। তো আমরা আগে নদী ভাঙনের মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করি, তারপরে আমরা ওই কেবল কারটা স্থাপন করি। ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 14 জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 5 উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারকা চিহ্নিত প্রশ্ন 14। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি,
আপনার নেতৃত্বাধীন সরকার জনগণের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে 180 দিনের মধ্যে কোন কোন কর্মসূচি গ্রহণ করিয়াছে কিনা? প্রশ্নের উত্তর হ্যাঁ হইলে উক্ত অগ্রাধিকার অনুসারে কর্মসূচি সমূহ কি কি এবং দৃশ্যমান অগ্রগতির চিত্র কি? দয়া করিয়া মাননীয় প্রধানমন্ত্রী বলিবেন কি? মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। তারই একটি অংশ হিসাবে নিশ্চয়ই আপনি মাননীয় স্পিকার পত্রপত্রিকায় দেখেছেন, সংবাদে দেখেছেন যে গতকাল আমাদের যে কৃষক কার্ডের যে কমিটমেন্ট ছিল জনগণের মাঝে, সেটির কাজও আমরা, পাইলট প্রজেক্টের কাজ আমরা গতকাল শুরু করেছি। এর বাইরেও মাননীয় স্পিকার, সমগ্র বাংলাদেশের মানুষ দেখছে যে আমাদের কমিটমেন্ট যেগুলো ছিল নির্বাচনের সময় জনগণকে দেওয়া, সেই প্রতিশ্রুতির কাজগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে শুরু করেছি। আমি যদি সবগুলো এখানে উল্লেখ করতে চাই, অনেক সময়ের প্রয়োজন আছে মাননীয় স্পিকার। সংসদের সময় অত্যন্ত মূল্যবান, সেই জন্য আমি এই পরে যেগুলো আছে সেগুলোকে পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য হলো। মাননীয় সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার গৃহীত বেশ কিছু কর্মসূচি ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। বৃক্ষরোপণ, নদী, খাল, বিল, হাওর খনন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, আলেম ওলামাদের ভাতা, সম্মানী ভাতা এবং কর্মসংস্থানের যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, তার সবাই, পক্ষ বিপক্ষ সবাই এটা প্রশংসা করছে, মানুষ উপকৃত হচ্ছে। আমার একটা প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী, গত জুলাই বিপ্লবে আপনার প্রত্যক্ষ নির্দেশে আমরা বাংলাদেশের এই ভাগ্যহত শ্রমিক শ্রেণীকে এই লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য আমরা উদ্বুদ্ধ করেছিলাম। তারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছিল এই লড়াইয়ে এবং জীবনও দিয়েছিল বেশি সরকারের হিসাব অনুযায়ী, এবং বিদেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আনে বাংলাদেশে বিবিএসের সরকারের হিসাব অনুযায়ী 7,35,00,000 এই ভাগ্যহত শ্রমিক শ্রেণী, যারা 1979 সালে প্রেসিডেন্ট জিয়াকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন, 91 সালে বেগম খালেদা জিয়াকে সমর্থন দিয়েছেন। 2026 সাল এই শ্রমিক শ্রেণীর দিবস, আগত মে দিবস, এই দিবস উপলক্ষে আপনার অংশগ্রহণ এবং এই শ্রমিক শ্রেণীকে আপনার সাহায্য সহযোগিতার এবং আপনার সহযোগিতার বন্ধনে আবদ্ধ করবেন, এই প্রত্যাশা করি। শ্রমিক এবং কর্মচারীদের জন্য আপনার কাছে সহযোগিতা চাই। আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। সালাম। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার সম্পূরক প্রশ্নের জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি করেছেন শ্রমিক শ্রেণীকে লক্ষ্য করে বা উদ্দেশ্য করে, আপনি যদি মাননীয় স্পিকার, আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে বিগত নির্বাচনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই ম্যানিফেস্টো বা যেই প্রতিশ্রুতিগুলি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিল, সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে প্রত্যেকটি শ্রেণীর জন্য আমরা কিছু না কিছু বিষয়বস্তু রেখেছি। এবং তারপরে আরও সংক্ষিপ্তভাবে যদি সমগ্র আমাদের ম্যানিফেস্টোটি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব খেটে খাওয়া মানুষ বলতে যেই মানুষগুলোকে বোঝায়, সেটি শ্রমিক হোক, কৃষক হোক, দিনমজুর হোক, খেটে খাওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হোক, প্রত্যেকের জন্য আমরা কিছু না কিছু রেখেছি। আমরা কৃষকদের জন্য, একটু আগেই আমি বলেছি, আমরা কৃষকদেরকে সহযোগিতা করার জন্য কৃষক কার্ড আমরা ইন্ট্রোডিউস করেছি। আমরা একইভাবে এই দেশের মহিলাদেরকে, এই দেশের নারী সমাজকে আমরা এম্পাওয়ার করার জন্য আমরা প্রান্তিক পর্যায়ের পরিবার যেগুলো আছে, সেই পরিবারগুলো যে নারী প্রধান আছে, তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া এরই ভিতরে আমরা শুরু করেছি, তাদেরকে স্বাবলম্বী করার জন্য অর্থনৈতিকভাবে। মাননীয় স্পিকার, একটু আগেই খাল খননের কথা শুরু হয়েছে। এই খাল খনন শুধু যে কৃষকদেরকে উপকৃত করবে তাই নয়, এই খাল খনন গ্রামে বাস করা মানুষ
গঞ্জে বাস করা মানুষ, শহরে বাস করা মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কোনো না ভাবে উপকৃত হবে, নারী হোক পুরুষ হোক, এই খাল খননের মাধ্যমে। মাননীয় স্পিকার, এই সংসদে আমরা উপস্থাপন করেছি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইলেকশনের আগে, নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল আমরা দেশে 5 বছরে ইনশাল্লাহ 25 কোটি বৃক্ষ রোপণ করব। এবং এই বৃক্ষরোপণেও বিভিন্নভাবে সমাজের খেটে খাওয়া বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে, সেটি শ্রমিক হোক, সেটি নারী হোক, সেটি আর যে কোনো ধরনের মানুষ হোক না কেন, খেটে খাওয়া মানুষ। একইভাবে মাননীয় স্পিকার, আমরা বলেছিলাম সমাজের এমন কিছু মানুষ আছে যারা ধর্মের সাথে, বিশেষ করে বিভিন্ন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাদের কাছে আমরা বিভিন্ন রকমের পরামর্শ গ্রহণ করে থাকি, সেটি মুসলমান হিসাবে মসজিদ মাদ্রাসা যেগুলো আছে তার খতিব, ইমাম, মুয়াজ্জিম সাহেবরা, অন্য ধর্মীয় প্রতিষ্ঠান, অন্য ধর্মের যে ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে যারা ধর্মগুরু আছে, তারাও খেটে খাওয়া মানুষেরই অংশ। তাদেরকেও সহযোগিতা করার জন্য আমরা সরকার থেকে সম্মানীর ব্যবস্থা করব বলেছিলাম এবং সেটির কাজও আমরা শুরু করেছি মাননীয় স্পিকার। একই সাথে মাননীয় স্পিকার, আমরা বলেছিলাম যে আমরা দেশে পেশাদার খেলোয়াড় তৈরি করতে চাই। এই যে পেশাদার খেলোয়াড়, মাননীয় স্পিকার, এই পেশাদার খেলোয়াড় যারা হতে চাইছে, এই মানুষগুলো কিন্তু খেটে খাওয়া মানুষ যে পরিবারগুলো আছে তাদেরই পরিবারের কোনো সদস্য। কাজেই তারা যাতে খেটে খাওয়া পরিবারের সদস্য, মানুষের পরিবারের সদস্য হলেও তারা যাতে তাদের যেই প্রফেশনটা সেটাতে যাতে তারা সঠিকভাবে গড়ে তুলতে পারে, সেজন্য তাদেরকে আমরা সহযোগিতা করতে চেয়েছি এবং সেই কাজটিও আমরা শুরু করেছি মাননীয় স্পিকার। সেই জন্যই মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের উত্তর আমি বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলটিকে বিগত নির্বাচনে এই দেশের মানুষ বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছে দেশকে পরিচালনা করার জন্য, এই দলের কমিটমেন্ট হচ্ছে এই দেশের মানুষের প্রতি মাননীয় স্পিকার। এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি মাননীয় স্পিকার। এবং সেজন্যই আমাদের যে ম্যানিফেস্টো ছিল সেখানে যেরকম আমরা শিল্পোদ্যোক্তা যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওয়ার্কিং ক্লাস বা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে, সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি, আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি এবং মাননীয় স্পিকার, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব এখানেই শেষ হলো। দিনের বলুন মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কার্যপ্রণালী বিধির 44, 45, 46 আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশ্ন পর্ব যেটা তারকা চিহ্নিত, সেখানে আমি একজন সরকারি সদস্য হিসাবে প্রশ্ন করার কোনো সুযোগ আছে কিনা, যেহেতু ইতিমধ্যে আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয় প্রশ্নটি করেছেন, আমার জানা নাই। আমার একটু জানার ইচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের কোনো সুযোগ আমাদের আছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, প্রশ্ন করার সুযোগ সবার জন্য অবারিত, তবে চিফ হুইপ, মন্ত্রীবর্গ যারা প্রধানমন্ত্রীর সাথে সরাসরি অনেক বিষয়ে আলাপ আলোচনা করতে পারেন, তারা এই সুযোগটি না নিয়ে সাধারণ সদস্যকে দিলে তারা অত্যন্ত উপকৃত হয়। তারা এলাকার জনগণের কাছেও তাদের কথা বলতে সুবিধা হয়, কিন্তু এমনি কোনো ফর্মাল কোনো বার নাই। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মাননীয় মন্ত্রীগণের জন্য নির্ধারিত প্রশ্ন ও উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 439, মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নুরুল ইসলাম বুলবুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মহোদয়,
অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকা ৪৫ চাঁপাইনবাবগঞ্জ ৩ বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত, যাহা জলবায়ু পরিবর্তনের ফলে অতি তীব্র খরা ও সুপেয় পানির অভাবজনিত হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড বা অন্য কোনো ফান্ড হইতে আমার নির্বাচনী এলাকায় কোনো বরাদ্দ আছে কিনা, থাকিলে তাহা কি? এটি হচ্ছে আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।